অ্যান্টার্কটিকায় হঠাৎ করেই বরফ গলতে শুরু করেছে, তাই পৃথিবীতে আছড়ে পড়ছে বিশাল সুনামি। একে একে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু। চারিদিকে শোনা যায় হাজার হাজার মানুষের বেঁচে থাকার আর্তনাদ। আজই হয়তো মানুষের সাথে পৃথিবীর সব সম্পর্ক চুকে যাবে। তবুও এক মা তার ছেলেকে নিয়ে সুনামির সাথে লড়াই করছে। ৩০ তলার ছাদের উপরে তাদেরকে নিতে এসেছে একদল উদ্ধারকর্মী, কেননা তাদের কাছে আছে মানবজাতিকে বাঁচানোর শেষ এবং একমাত্র উপায়। এদিকে ইলেকট্রিসিটি নেই, লিফট বন্ধ, গ্যাস লিক হয়ে বারবার বিস্ফোরণ হচ্ছে। আর অন্যদিকে কিছুক্ষণ পর পর দানবাকৃতির এক একটা ঢেউ আছড়ে পড়ছে বিল্ডিংয়ের উপর, ভাসিয়ে নিয়ে যাচ্ছে শত শত মানুষকে। এমন পরিস্থিতিতে ৩০ তলার ছাদে পৌঁছানো কি এতটাই সহজ? তারা কি আসলেই পারবে এত এত বাধা বিপত্তি জয় করে ৩০ তলার ছাদে পৌঁছে মানবজাতিকে রক্ষা করতে, নাকি ভেসে যেতে হবে পানির অতল গভীরে? হ্যাঁ মুভি লাভার্স, আপনাদেরকে আজকে এমন একটা মুভির গল্প শোনাবো যার এন্ডিং আর টুইস্ট দেখে মাথা একেবারে ঘুরে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় মা ও ছেলের সুন্দর একটা খুনসুটির মধ্য দিয়ে। আনা একজন সিঙ্গেল মাদার, আর এই ছোট্ট কিউট যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হলো জাইন। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কেমন যেন একটু অস্বাভাবিক। তো এই বৃষ্টির পানি দেখে জাইন তার মায়ের কাছে বায়না ধরেছে সে নাকি সুইমিং করবে। তার মা তাকে কোনো রকমে বুঝিয়ে প্রতিদিনকার মতো সকালে নাস্তা বানাতে গিয়েছে। তখন হঠাৎ করে সে লক্ষ্য করে তার বাসার ফ্লোরে পানি ঢুকছে। জানালার দিকে তাকিয়ে দেখে জানালা দিয়েও পানি ঢুকতে শুরু করেছে। এটা দেখে সে খুব চমকে যায়, কেননা তারা ওই বিল্ডিংয়ের ৩য় তলায় থাকে। ৩ তলা পর্যন্ত পানি পৌঁছে যাওয়াটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। হঠাৎই সে শুনতে পায় বিল্ডিংয়ের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে ৩ তলা পর্যন্ত পানি পৌঁছে গিয়েছে, তাই যত দ্রুত সম্ভব সবাইকে উপরের ফ্লোরগুলোতে যেতে বলা হচ্ছে। সেই সঙ্গে আরও একটা বিষয় বলা হয়েছে, সেটা হলো পুরো বিল্ডিংয়ে কোথাও ইলেকট্রিসিটি নেই, তাই স্বাভাবিকভাবে লিফট বন্ধ হয়ে আছে। উপরের ফ্লোরগুলোতে যাওয়ার জন্য সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হবে। তো এই কথা শুনে আনার দেরি না করে তার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। কিন্তু সেই সময় চারিদিকে পানি দেখে জাইন তার মাকে খুব বিরক্ত করছিল সুইমিং করার জন্য। চারিদিকের অবস্থা দেখে এমনিতেই আনা খুব টেনশনে আছে, তার উপর আবার জাইন এমন বায়না করছে, তাই সে রেগে গিয়ে জাইনকে খুব বকাঝকা করে। এরপর সে তাড়াতাড়ি তার প্রয়োজনীয় জিনিসপত্র আর জামা কাপড় একটা ব্যাগে গোছানো শুরু করে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। ফোন রিসিভ করলে ফোনের ওপাশ থেকে একজন লোক বলে, আপনি কি ডারউইন কোম্পানির ম্যানেজার আনা বলছেন? আপনার ফ্লোরে কি পানি ঢুকে গিয়েছে? আনা উত্তরে বলে হ্যাঁ। তখন লোকটা তাকে বলে, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের পুরো ফ্লোরটাও ডুবে যাবে। আপনি যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে উপরের ফ্লোরের দিকে আসুন। আমি উপরের দিকে আছি, আমি আপনাদের উদ্ধার করতে এসেছি। আর হ্যাঁ, আপনি যদি আপনার সঙ্গে জিনিসপত্র নিয়ে আসার কথা ভেবে থাকেন তাহলে সেগুলো দয়া করে রেখে আসুন। কথাগুলো বলার সাথে সাথেই ফোনটা কেটে যায়। ফোন কেটে যাওয়ার পরপরই আনা আর দেরি না করে জাইনের কিছু প্রয়োজনীয় ওষুধ নিয়ে আনা বের হওয়ার জন্য জাইনকে ডাকতে থাকে, কিন্তু সে কোথাও জাইনকে দেখতে পায় না। আসলে জাইনকে ওর মা বকা দিলে বা ওর মন খারাপ হলে ও আলমারির ভেতরে ঢুকে বসে থাকে। এটা আনা খুব ভালো করেই জানে বিধায় সে আলমারি খুলে তাকে বুঝিয়ে আদর করে বাইরে নিয়ে আসে। বাইরে এসে সে এক ভয়ঙ্কর অবস্থা দেখতে পায়। চারিদিকে শুধু পানি আর পানি। পানি যেন এক দৈত্যের রূপ নিয়েছে। দেখে মনে হচ্ছে একটু পরেই সবাইকে গিলে খাবে। শত শত মানুষ যে যার মতো জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করছে। আনা মনোবল না হারিয়ে তার ছেলেকে কাঁধে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ির কাছে পৌঁছে দেখে সেখানে মানুষের লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে থেকে উপরে উঠতে গেলে কিছুক্ষণের মধ্যে পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, তাই এখন তার অন্য কোনো উপায় বের করতে হবে। হঠাৎই তার মনে পড়ে বিল্ডিংয়ে আরও একটা এক্সিট সিঁড়ি আছে, তাই সে আর দেরি না করে ওই সিঁড়ির দিকে এগুতে থাকে। এদিকে অনেক মানুষ পানির সাথে যুদ্ধ করতে না পেরে পানিতে তলিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই চারিদিকে এমন অবস্থা দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা। আর এখানে জাইন তো একটা বাচ্চা ছেলে, তাই তার মা তাকে সাহস দেওয়ার জন্য বিভিন্ন রকম গল্প করতে থাকে। এমনকি তার মাইন্ড ডাইভার্ট করার জন্য তারা দুজনে মিলে জাইনের প্রিয় গানটা গাইতে গাইতে উপরের দিকে উঠে। আসলে একেই বলে মায়ের ভালোবাসা। নিজে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও বাচ্চার জন্য হাসি মুখে সব সহ্য করে নিতে পারে। তো ওই সিঁড়ি বেয়ে বেশ কয়েকটা ফ্লোর উপরে চলে আসে তারা। কিন্তু আনা লক্ষ্য করে সামনে সিঁড়ির উপরে অনেক পুরনো জিনিসপত্র রাখার কারণে সিঁড়িটা পুরো ব্লক হয়ে আছে। সেগুলো সরিয়ে উপরের দিকে উঠতে গেলে অনেক বেশি সময় লাগবে। আবার মেইন সিঁড়ি দিয়েও এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। এদিকে পানি ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে, তাই আনা কোনো রকমে ওই সিঁড়ি দিয়ে জাইনকে নিয়ে উপরের ফ্লোরে চলে যায়। উপরের ফ্লোরে যেতেই হঠাৎ করে আনা শুনতে পায় অন্য একটা ফ্লোর থেকে কে যেন তাকে নাম ধরে ডাকছে। সে ওই ডাকের উত্তর দিতে গিয়ে একটু পরে পিছনে ফিরে দেখে জাইন পেছনে নেই। আনা পুরো পাগলের মতো হয়ে যায়।
একদিকে এত এত পানি, অন্যদিকে শত শত মানুষের ভিড়। আনা কি করবে, কোথায় খুঁজবে তার ছেলেকে ভেবে পায় না, একেবারে দিশেহারা হয়ে পড়ে। তারপরেও সে তার ছেলেকে খুঁজতে এদিক সেদিক ছোটাছুটি করে। খুঁজতে খুঁজতে সে একটা ফ্ল্যাটের ভিতর ঢুকে পড়লে তার চোখ পড়ে জানালার দিকে। আর তারপর সে যা দেখে তা দেখে কোনো স্বাভাবিক মানুষেরই মাথা কাজ করার কথা নয়। সে দেখতে পায় পাহাড় সমান এক দানবের মতো ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে, এবং কিছু বুঝে ওঠার আগেই সেই ঢেউ এসে আছড়ে পড়ে তাদের দিকে। ফলে আরও কয়েকটি ফ্লোর তলিয়ে যায় পানির নিচে। আনা এখন সম্পূর্ণরূপে পানির নিচে। তারপরও সে জাইনকে খোঁজা থামায় না। পানির ভেতরেই সাঁতরে সাঁতরে এক মাথা থেকে আরেক মাথা সন্তানকে পাগলের মতো খুঁজেই চলেছে। একবার ভাবুন তো, আনা সেই সময় নিজেকে কতটা অসহায় আর হেল্পলেস মনে করেছিল। তো পানির মধ্যে বেশ কিছুক্ষণ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে জাইনকে পেয়ে যায়, কিন্তু ততক্ষণে ছোট্ট জাইন অজ্ঞান হয়ে গিয়েছে। বাচ্চা ছেলে কতক্ষণই বা পানির নিচে থাকতে পারে। আনা কোনোরকমে সেখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে আসতে চায়, কিন্তু বের হওয়ার দরজাটা কোনোভাবেই খুলতে পারে না। এদিকে অনেক সময় ধরে পানির নিচে থাকায় আনা আর নিঃশ্বাস আটকে রাখতে পারছে না। সে নিজেও অসুস্থ হয়ে পড়েছে। তার মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে গেল। ঠিক তখনই একটা লোক এসে তাদের দুজনকে টেনে উপরে নিয়ে গিয়ে প্রাণ বাঁচায়। উপরে যাওয়ার পরে জাইনের বুকে পেটে চাপ দিয়ে পানি বের করে জাইনের জ্ঞান ফেরায় আনা। জাইন খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তার মাকে দেখেই কেঁদে ফেলে। এদিকে ওই লোকটা তখন একটা ভিডিওর মাধ্যমে তার অফিসে রিপোর্ট করে যে সে আনা ও তার সন্তানকে সুস্থভাবে উদ্ধার করতে পেরেছে। এতক্ষণে আপনাদের মনে হচ্ছে না, এত এত মানুষ থাকতে কেন এই লোকটা শুধু আনাদেরকেই বাঁচাতে এসেছে? ওয়েট, এখনই জানতে পারবেন। তো লোকটার পরিচয় জানতে চাইলে সে আনাকে জানায় ডারউইন কোম্পানি তাকে পাঠিয়েছে। সে ওই কোম্পানির সিকিউরিটি টিমের একজন, আর তার নাম হলো হিজো। এরপর যখন হিজো তাদেরকে নিয়ে উপরের দিকে যাচ্ছিল, তখন আনা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাইরের পানি এত লবণাক্ত কেন? আমার তো মনে হচ্ছে এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয়। তখন হিজো তাকে বলে, বৃষ্টিটা সাধারণ বৃষ্টি, কিন্তু যে বন্যার পানিটা এখানে এসেছে ওটা সমুদ্রের পানি। আসলে অ্যান্টার্কটিকায় একটা উল্কাপাত হয়েছে, যার ফলে সব বরফ গলে গিয়ে এই বন্যার সৃষ্টি হয়েছে। তখন আনা বলে, এই ব্যাপারে বিজ্ঞানীরা কি কিছুই জানতো না? হিজো তাকে জানায় বিজ্ঞানীরা সবকিছুই আগে থেকেই জানতো, কিন্তু আসলে তাদের কাছে এই পরিস্থিতি সামলানোর মতো কোনো উপায় ছিল না। এজন্য তারা শুধু শুধু মানুষদেরকে এই বিষয়ে জানিয়ে বিশৃঙ্খলা বা সবার মনের ভেতরে আগে থেকে ভয় তৈরি করতে চায়নি। আর হ্যাঁ, আজকে হতে পারে এই পৃথিবীর শেষ দিন, সবকিছু একেবারে নিঃশেষ হয়ে যাবে। হিজোর মুখে এই কথাগুলো শুনে আনা একটু বিচলিত হয়ে তাকে প্রশ্ন করে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা আসলে যাচ্ছি কোথায়? হিজো আনাকে বলে, আপনি নিজেকে ডারউইন কোম্পানির একজন সাধারণ ম্যানেজার মনে করলেও আপনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন। আপনাদের কোম্পানিতে এআই এর জন্য যে ইমোশন ইঞ্জিন তৈরি করা হয় সেটা শুধুমাত্র আপনি আর আপনার বস করতে পারেন। সকাল থেকে আপনার বস আর তার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তোবা তারা পানির নিচে তলিয়ে গিয়েছে এতক্ষণে। তাই এখন আমাদের শেষ ভরসা একমাত্র আপনি। আমরা অলরেডি ল্যাবরেটরিতে মানুষের বডি তৈরি করতে সক্ষম হয়েছি, কিন্তু সেই বডিতে ইমোশন দিতে পারবেন শুধুমাত্র আপনি। যেহেতু আজকে পৃথিবীর সব মানুষ মারা যাবে, সেহেতু আবার পৃথিবীতে মানুষ পাঠানোর জন্য হলেও আপনাকে আমাদের প্রয়োজন। তাই আপনাকে নিয়ে যাওয়ার জন্য বিল্ডিংয়ের ছাদে হেলিকপ্টার পাঠানো হয়েছে। আসলে এটা যেহেতু একটা সায়েন্স ফিকশন মুভি, তাই অন্য কোনো দৃষ্টিকোণ থেকে এই মুভিটাকে ভাবার দরকার নেই। জাস্ট যা হচ্ছে সেটাকে এনজয় করতে থাকুন। তো এইসব কথার মধ্য দিয়ে তারা টেনশন করতে করতে আরো কয়েকটা ফ্লোর উপরে উঠে যায়। তখন হঠাৎই জাইন তার মাকে বলে যে তার হিসু পেয়েছে। হিজো এটা জানতে পেরে তাদেরকে একটা ফ্ল্যাটে নিয়ে যায়। তো ওই ফ্ল্যাটে দাঁড়িয়ে হিজো আর আনার কথার একটা পর্যায়ে আনা হিজোর ফোনটা নিয়ে তার মাকে ফোন করে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তার মা তাকে বলে, তুমি আমাদের জন্য অনেক করেছো, আমাদেরকে নিয়ে আর ভেবো না, নিজের ও নিজের ছেলের দিকে খেয়াল রেখো। এই কথাটা বলার পরপরই ফোনের ওপাশ থেকে একটা বিকট ঢেউয়ের শব্দ শোনা যায়, আর সাথে সাথেই লাইনটা কেটে যায়। আনার আর বুঝতে বাকি থাকে না যে তার বাবা মাকে সে চিরতরে হারিয়ে ফেলল। তার প্রচন্ড কষ্ট হয়, কিন্তু তারপরও সে কোনো রকমে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কেননা এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। পুরো পৃথিবীর সাথে যে তার বাচ্চাটাকে বাঁচানোর লড়াই করছে সে। এদিকে আনা আর হিজো হঠাৎ করে লক্ষ্য করে ফ্ল্যাটের গ্যাসের পাইপ লিক হয়ে গিয়েছে। নতুন আরও একটা বিপদের সম্ভাবনা বুঝতে পেরে আনা জাইনকে কোলে নিয়ে তারা তিনজনই বের হয়ে পড়ে। কিন্তু বাইরে আরও বড় বিপদ যে তাদের জন্য অপেক্ষা করছিল সেটা তারা তখনও বুঝতে পারেনি। একদিকে বিল্ডিংয়ের চারপাশে পানি আর পানি, চোখের সামনে শত শত মানুষ ডুবে যাচ্ছে। অন্যদিকে তারা তিনজন যেদিকে যাওয়ার চেষ্টা করছে সেদিক থেকেই গ্যাস লিকেজ হয়ে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। এ যেন নিজের চোখে কেয়ামত দেখা। কোনো উপায়ন্তর না দেখে হিজো সিঁড়ি বেয়ে উপরে উঠার আশা ছেড়ে দিয়ে ব্যালকনি দিয়ে বেয়ে উপরে উঠে যায়। উপরে উঠে হিজো আনাকে বলে, আপনি আপনার ছেলেকে আমার কাছে দিন,
আনা তার বাচ্চাকে বাঁচানোর জন্য হিজোর কাছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভয় পেয়ে থাকা ছোট্ট জাইন কোনোভাবেই তার মাকে ছেড়ে অন্য কারো কাছে যাবে না। জোরাজুরির এক পর্যায়ে জাইনকে হিজোর কাছে দিতে পারলেও আনা আর নিজেকে সামলাতে পারে না। পা পিছলে পড়ে যায় নিচে থাকা গভীর পানিতে। কিন্তু এবারও সে হাল ছাড়ে না। কোনো রকমে সাঁতরে সাঁতরে সে আবার একটা ফ্লোরে উঠে আসে। সে যখন ওই ফ্লোর দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন সে হঠাৎ করে শুনতে পায় লিফটের ভেতর থেকে একটা বাচ্চার কান্না ভেসে আসছে। সে ওই লিফটের কাছে গেলে দেখতে পায় লিফটটা বন্ধ অবস্থায় পড়ে আছে। এর মধ্যে সে লক্ষ্য করে দুইজন লোক সবার এমন বিপদের সুযোগ নিয়ে বিভিন্ন অ্যাপার্টমেন্টে ঢুকে চুরি করছে। কি একটা অবস্থা! যেখানে মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাঁচার লড়াই করছে, সেখানে এরা চুরি করে বেড়াচ্ছে। মানে ৩৬শে আগস্টের পর বাংলাদেশে একদল লোক যেভাবে ডাকাতি করে বেরিয়েছিল। যাই হোক, আনা লিফটে আটকে পড়া বাচ্চাটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু হঠাৎই আরও একটা প্রবল ঢেউ এসে তার চেষ্টায় পানি ঢেলে দেয়। এমন পরিস্থিতিতে হঠাৎই তার চোখে ভেসে আসে সেই অভিশপ্ত রাতের কথা, যেদিন সে, জাইন আর তার হাজবেন্ড কার অ্যাক্সিডেন্টের কারণে পানির নিচে তলিয়ে গিয়েছিল। জাইনকে বাঁচাতে পারলেও নিজের চোখের সামনে হাজবেন্ডকে নিঃশেষ হয়ে যেতে দেখেছিল আনা। কি বিভৎস সে রাত! আর আজকেও সে পানির নিচে এবং জাইনও বিপদে। নিজের বাচ্চাটার কথা চিন্তা করে সে আবার উপরের ফ্লোরের দিকে উঠতে শুরু করে। এভাবে সে 18 নম্বর ফ্লোরে পৌঁছে যায়। তবে যেতে হবে বিল্ডিংয়ের 30তম ফ্লোরে। এমন সময় হিজো তার সামনে এসে তাকে জানায় যে জাইন খুব অসুস্থ হয়ে পড়েছে। এই কথা শুনে আনা পাগলের মতো ছুটে যায় তার ছেলের কাছে। মূলত জাইনের সুগার ফল করেছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আনা। মাথা যেন একদমই কাজ করছে না আর। কেননা নিজেকে আর বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে সে অনেকক্ষণ আগেই পানির নিচে জাইনের ওষুধগুলো হারিয়ে ফেলেছে। আনা জাইনকে নিয়ে ছুটতে শুরু করে। আর এখানে হিজো পিছন থেকে তাকে যা বলে সেটা পুরো গল্পটাকে একদম পাল্টে দেয়। সে বলে, আপনি এত বেশি পাগল হচ্ছেন কেন? জাইনকে নিয়ে এত চিন্তার কি আছে? আপনি তো চাইলেই জাইনের একটা কপি বানাতে পারবেন। তার ইমোশনগুলো আপনার কাছেই আছে। তার পুরো ব্রেনের ব্যাকআপও আপনার কাছেই আছে। এখন শুধু শুধু ওর পেছনে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। এদিকে বাচ্চার এই অবস্থা, আর ওদিকে হিজোর এমন সব অদ্ভুত কথায় আনার প্রচণ্ড রাগ হয়। সে ছুটতে ছুটতে তার ছেলেকে নিয়ে একটা ফ্ল্যাটে যায়। কোনো রকমে কিছু জিনিস দিয়ে একটা ওষুধ বানিয়ে জাইনকে খাইয়ে দেয়, এবং কিছুক্ষণের মধ্যে জাইন একটু সুস্থ হয়ে ওঠে। তো মুভির এই সিনে আমরা দেখতে পাই আনা জাইনের কাপড় চোপড় পরিষ্কার করার সময় হঠাৎ লক্ষ্য করে বাইরের রোদ ঝিকমিক করছে। এটা দেখে সে মনে মনে প্রচণ্ড খুশি হয়। তার মনে আশার আলো জাগে। সে হিজোকে বলে, দেখো দেখো, রোদ উঠেছে, সব বিপদ কেটে গিয়েছে, তাই না? আবার হয়তো সবকিছু আগের মতো হয়ে যাবে। তবে হিজো তাকে এই প্রসঙ্গে কোনো কিছু বলে না। সে আনাকে যা জানায় তাতে আনার মন আবার ভেঙে চুরমার হয়ে যায়। হিজো বলে, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। আপাতত মহাকাশে আমাদের যে রিসার্চ সেন্টার, সেখানে জাইনকে নেওয়া যাবে না। আনা তখন রাগ আর দুঃখে বলে, তুমি এই কথাটা ইচ্ছে করে আমাকে এতক্ষণ জানাওনি, কারণ তুমি খুব ভালো করেই জানতে আমি যদি এই কথাটা আগে জেনে যেতাম তাহলে কোনোভাবেই তোমার সাথে আসতাম না। এসব কথার মধ্য দিয়ে দেখা যায় সূর্য আবার ডুবে গিয়ে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। আর তখনই তারা লক্ষ্য করে একটা বিশাল বড় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। ওই ঢেউ থেকে বাঁচতে তারা প্রাণপণে ছুটতে শুরু করে, কিন্তু সেই দানবাকৃতির ঢেউ কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকটা ফ্লোর ডুবিয়ে দিয়ে যায়। কোনো মতে তারা তিনজন উপরের দিকে উঠে আসে। আনা লক্ষ্য করে একটা ফ্লোরে একজন প্রেগনেন্ট মহিলা প্রসব ব্যথায় কাতরাচ্ছে। মহিলা আর তার স্বামী আনার কাছে সাহায্য চায়, কিন্তু আনা তো নিরুপায়। এই মুহূর্তে সে কোনোভাবেই সাহায্য করতে পারবে না তাদের। সে যখন জাইনকে নিয়ে উপরে উঠছিল, তখন জাইন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, ওই আন্টিটার কি হয়েছে? আন্টিটা ওভাবে কাঁদছে কেন? ছোট্ট জাইনের এমন প্রশ্নের উত্তরে তার মা তাকে বলে, আন্টিটা মা হতে চলেছে, তাই সে কষ্ট পাচ্ছে। তখন জাইন তাকে বলে, আচ্ছা মা, আমি যখন হয়েছিলাম তখন কি তুমিও এভাবে কষ্ট পেয়েছিলে? ছোট্ট বাচ্চাটার এমন প্রশ্নটা যেন তার বুকের মধ্যে তীরের মতো বিঁধে। আনার তখন খুব কষ্ট হয়, তাই হিজোর কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে তাকে অনুরোধ করে বলে, প্লিজ তোমার পায়ে ধরেই আমার বাচ্চাটাকে আমার সাথে নিতে দাও। আমি তোমাদের সব কাজে সাহায্য করব, শুধু ওকে আমার সাথে দাও। এতটুকু বাচ্চা আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। একথা শুনে হিজো বলে, আমার কিছুই করার নেই, আমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা আমার করতেই হবে। এই বলে সে ছাদের উপরে উঠে যায়। সেখানে গিয়ে সে দেখে রেস্কিউ টিম অলরেডি সেখানে চলে এসেছে। সেখানে গিয়ে আনা জানতে পারে তাকে যেখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। রেস্কিউ টিমের লোকজন আনার কাছ থেকে জাইনকে নিয়ে যায়। আনা অনেক অনুনয় বিনয় করেও কোনো লাভ হয় না। এরপর হঠাৎই রেস্কিউ টিমের দুজন হিজোকে গুলি করে, আর তখন টিমের লিডার অদ্ভুত একটা কথা বলে। সে বলে, আনা বাদে এখানে থাকা সবাই মারা যাবে।
আনা এবার বুঝে যায় আর কিচ্ছু করার নেই তার, তাই শেষবারের মতো সে জাইনকে জড়িয়ে ধরে আদর করে। এখন প্রশ্ন হলো, জাইনকে তারা কেন আটকে রেখেছে আর আনাকেই বা কোথায় নিয়ে যাচ্ছে? এখানে কিছু সময়ের মধ্যেই আনা মহাকাশের দিকে যাত্রা শুরু করে। মুভিতে দেখানো হয় পুরো শহরটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় গ্রহের বেশ কিছু ভাঙা অংশ আনাদের রকেটের দিকে ধেয়ে আসছে। মুভির এই দৃশ্যেই আমাদের সামনে আসে সবচেয়ে আসল টুইস্ট। আমরা দেখতে পাই আনা তার সেই অ্যাপার্টমেন্টেই ঘুম থেকে উঠছে, বাইরে শুধু পানি আর পানি। মানে এটা সেই দৃশ্য যেটা আমরা মুভির ফার্স্ট সিনে দেখেছিলাম। আমি জানি আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন জমা হয়ে গিয়েছে, মনে হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? একটু ধৈর্য ধরুন, আমি সবাইকে সবকিছু ক্লিয়ার করে দিব। তো ঘুম ভেঙে আনা দেখে তার পুরো ঘরে পানি ঢুকে গিয়েছে। সিকিউরিটি রুম থেকে অ্যানাউন্স করা হচ্ছে দ্রুত উপরের দিকের ফ্লোরে যাওয়ার জন্য। ঠিক তখনই আনার ফোনে হিজোর কল আসে। হিজো তাকে ছাদে চলে আসতে বলে, কেননা তাদের জন্য হেলিকপ্টার অপেক্ষা করছে, আর আজ তারা জাইনকেও নিয়ে যাবে। সে যখন ফোনে কথা বলছিল তখন বারবার জাইন তার মাকে কিছু একটা দেখানোর চেষ্টা করছিল। সে বারবার তার মাকে বলছিল সে স্বপ্নে কিছু একটা দেখেছে, আর যেটা সে স্বপ্নে দেখেছে সেটা সে ছবি এঁকেছে। কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আনা সেটা তেমন একটা পাত্তা দেয় না। সে দ্রুত বাইরে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে। সেদিনের মতো আজও জাইন বের হওয়ার আগে আলমারির ভিতর লুকিয়েছিল। তার মা তাকে খুঁজে নিয়ে বলে সে যেন এখন থেকে তার মায়ের সব কথা শোনে, আর কেউ যদি তাকে সাথে করে নিয়ে যেতে চায় তাহলে যেন সে না যায়। কিন্তু তখনই জাইন তার মাকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে তার মাকে বলে, আচ্ছা মা, অনেকদিন ধরেই তো আমার বয়স 6 বছর, আমার বয়স বাড়ছে না কেন? প্রতিদিনই কেন আমার বয়স 6 বছর থাকে? আনা কথাগুলোর কোনো আগামাথা খুঁজে পায় না, তাই সে আর দেরি না করে জাইনকে কাঁধে করে ছাদের দিকে নিয়ে যেতে শুরু করে। তবে আগেরবার আনাকে হিজো যখন ডেকেছিল তখন আনা তার ডাকে সাড়া দিলেও এবার সে হিজোর ডাকে কোনো সাড়া দেয় না। সে হিজোকে উপেক্ষা করে জাইনকে নিয়ে পালাতে থাকে, কিন্তু তখনই একটা বিশাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায়। ঢেউয়ের আঘাতে বহু মানুষ মারা যায়, আর ভেসে যায় আরো অনেকেই। আনা আর জাইন পানিতে তলিয়ে গেলেও কোনো রকমে আবার উপরে উঠে আসে ঠিকই, কিন্তু উপরে এসে সে জাইনকে হারিয়ে ফেলে। জাইনকে না পেয়ে আনা তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। তার মনে হয় জাইন হয়তো পানিতে পড়ে গিয়েছে, তাই সে পানির মধ্যে জাইনকে খুঁজতে শুরু করে। আনা যখন জাইনকে খুঁজছিল তখন একটা ভাসমান গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হিজো আনাকে উদ্ধার করছে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় আগেরবার আনার টি শার্টের উপরে 491 লেখা ছিল, আর এখন সেটা পরিবর্তন হয়ে 787 হয়েছে। তো আনা আবারও জাইনকে খুঁজতে যেতে চাইলে হিজো তাকে একটা ছবি দেখিয়ে বলে জাইন উপরের ফ্লোরে আছে। আনা বুঝতে পারছে না জাইন কেন তার কাছ থেকে এরকম পালিয়ে বেড়াচ্ছে। সে তো তার মাকে ছাড়া কিচ্ছু বোঝে না। এদিকে হিজো জাইনকে খুঁজতে বাধা দেওয়ায় আনা খুব রেগে যায়। সে হিজোর কাছ থেকে বন্দুক নিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই অ্যাপার্টমেন্টের গ্যাস লিকেজ হয়ে ব্লাস্ট করে। এই ব্লাস্টে আনা আহত হয়, কিন্তু এর পরপরই আমরা দেখতে পাই হিজো আনাকে আবারও বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এখানে দেখা যায় তার টি শার্টে 787 এর জায়গায় 1931 লেখা। আনা তখন হিজোর হাত থেকে তার হাত ছাড়িয়ে পানিতে ঝাঁপ দিয়ে জাইনকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে ওই লিফটের সামনে চলে আসে যেখানে সে এর আগের বার একটা মেয়ের কান্না শুনেছিল। আনা বুঝতে পারে মেয়েটা সেখানে আটকে আছে। তখন তার মনে পড়ে এই একই ঘটনা তার সঙ্গে এর আগেও ঘটেছিল, তবে সে সেইবার মেয়েটাকে বাঁচাতে পারেনি। তাই সে এবার মেয়েটাকে বাঁচানোর জন্য আরো বেশি চেষ্টা করতে থাকে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। আর আমরা দেখতে পাই আনা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। এর পরের দৃশ্যে আনাকে আবার সেই লিফটের সামনে ওই মেয়েটাকে উদ্ধার করতে দেখা যায়, তবে এবার তার টি শার্টে লেখা 4007। এবার অনেক চেষ্টার পরে আনা মেয়েটাকে বাঁচাতে সক্ষম হয়। সে মেয়েটাকে সেই বৃদ্ধ দম্পতির কাছে পৌঁছে দেয়, কেননা মেয়েটা এদেরই নাতনি। আচ্ছা, আনা জানলো কিভাবে যে এরাই তার গ্র্যান্ড প্যারেন্টস? তো আনা মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি কি জাইনকে কোথাও দেখেছ? মেয়েটা তাকে উত্তরে বলে, আমি যখন লিফটে আটকা পড়েছিলাম তখন দুইজন মানুষকে জাইনের সাথে কথা বলতে শুনেছিলাম। আনা তার কথা শুনে জাইনকে খুঁজতে গেলে দুটো ছেলেকে দেখে যারা চুরি করছিল। আনা এই ছেলে দুটোকে আগেরবারও দেখেছিল। এই ছেলে দুটোর সাথে তার হাতাহাতি হয়। হাতাহাতির মাঝে হিজো এসে ওই ছেলে দুটোকে মারতে শুরু করে। তারপর তাদেরকে জাইনের ব্যাপারে জিজ্ঞেস করলে ছেলে দুটো জানায় তারা জাইনকে দেখেছে ঠিকই, কিন্তু তারা তাকে মারেনি। হিজো তখন রেগে গিয়ে তাদেরকে পানিতে ফেলে দেয়। এরপর আনা আবারও জাইনকে খোঁজার জন্য এগোতে লাগলে হিজো তাকে বাধা দিয়ে বলে কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল এখানে চলে আসবে, আর এখানে এসে তারা জাইনকে খুঁজে বের করবে। কিন্তু আনা তাকে রিকোয়েস্ট করে বলে উদ্ধারকারী দল আসার আগেই তারাই জাইনকে খুঁজে বের করবে। আনার কথা বলার ধরনে হিজোর কেমন যেন একটা ডাউট হয়। আনা তার সাথে এমনভাবে কথা বলছে যেন সে অনেক আগে থেকেই তাকে চেনে।
এরপরের দৃশ্যে দেখা যায় আনা একটা দেয়ালে রং দিয়ে ছবি আঁকছে। তবে এবারও লক্ষণীয় বিষয় হলো তার টি শার্টে 7993 লেখা। এবার আনা উপরের ফ্লোরে গেলে দেখতে পায় সেই প্রেগনেন্ট মহিলাটা সন্তান জন্ম দিয়েছে। এটা দেখে আনা তার গায়ে থাকা কোটটা মহিলাটাকে খুলে দিয়ে দেয়। সেখান থেকে চলে যাওয়ার সময় আনা শুনতে পায় মহিলাটা তার হাজব্যান্ডকে বলছে সে স্বপ্নে দেখেছে পুরো শহরটা সুনামিতে ভেসে যাচ্ছে, কিন্তু তারা বেঁচে আছে। কথাটা শুনে আনার মনে হয় সকালে ঘুম থেকে উঠার পরে জাইন তাকে বলেছিল সে স্বপ্নে কিছু একটা দেখেছে আর সেটা তার ট্যাবে এঁকে আনার ফোনে পাঠিয়ে দিয়েছিল। আনা তখনই তার মোবাইল চেক করলে ছবিগুলো দেখে খুব অবাক হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই প্রথমবার জাইন যখন অজ্ঞান হয়ে যাচ্ছিল তখন লাস্ট যে দৃশ্যটা দেখেছিল সেটা তার মায়ের ফোনে ছবি এঁকে পাঠিয়েছে। আরও অবাক করা বিষয় হলো সেই একই ছবি একবার দুবার পাঠায়নি, হাজার হাজার বার পাঠিয়েছে। আনা এবার বুঝতে পারে জাইন কেন তাকে বারবার বলছিল তার বয়স কেন 6 বছরে আটকে আছে। তখনই আনা লাস্ট ফ্লোরের আলমারিতে জাইনকে খুঁজতে যায়, কিন্তু সেখানে তাকে পায় না। আর তখনই ডারউইন টিমের লোকজন আর হিজো এসে ওষুধ দিয়ে আনাকে অজ্ঞান করার চেষ্টা করে। অজ্ঞান হওয়ার আগে আনা হিজোকে বলে ছাদে এরা তোমাকে মেরে ফেলবে, তোমার সাথে আমার এর আগে আরো অনেকবার দেখা হয়েছে। তখন আমরা দেখতে পাই আনার টি শার্টের উপরে লেখা 13417। এই একটা ব্যাপার হিজোর মনে সন্দেহ জাগায়, তাই সে তার টিমের লোকজনগুলোকে ওখানেই মেরে ফেলে। তারপর সে একটা ইঞ্জেকশন দিয়ে আনার জ্ঞান ফিরিয়ে আনে, আর তারপরই আনা রিভিল করে এই গল্পের আসল টুইস্ট। ডারউইন রিসার্চ সেন্টার অনেকদিন ধরেই সিনথেটিক হিউম্যান বডি তৈরির সিক্রেট প্রজেক্টের উপরে কাজ করছিল। তারা 3D মডেল করে সিনথেটিক বডি বানায়। এরা মানুষের মতো সবই করতে পারে, এমনকি বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত। কিন্তু সমস্যা হলো তাদের মধ্যে রাগ, দুঃখ, অভিমান এই ধরনের কোনো ইমোশনই ছিল না। তাই আনা আর তার বস ইমোশন ইঞ্জিন নিয়ে কাজ শুরু করেছিল। আর এজন্য প্রয়োজন ছিল দুটো জিনিস, একটা হলো টেস্ট সাবজেক্ট আর একটা হলো টেস্ট স্যাম্পল। কারণ একটা মানুষের অন্য একজন মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য নিয়ে ইমোশন তৈরি হয়। তাই তারা দুইটা কৃত্রিম বডি বানায়। ওই দুটো কৃত্রিম বডির মধ্যে একজন হলো জাইন। এর মানে হলো জাইন কোনো মানুষ নয়, সে একটা সিনথেটিক হিউম্যান বডি। আর আনাও তার বায়োলজিক্যাল মাদার না। এজন্যই সেদিন যখন জাইন প্রেগনেন্ট মহিলাটাকে দেখে আনার কাছে জিজ্ঞেস করেছিল সে জন্ম নেওয়ার সময় আনারও এমন কষ্ট হয়েছিল কিনা, সে প্রশ্নের কোনো উত্তর কিন্তু আনা দিতে পারছিল না, কেননা সে তো সত্যিই জাইনকে জন্ম দেয়নি। প্রথম দিকে আনা জাইনকে খুব একটা কেয়ার করত না, এমনকি তার হাজব্যান্ডের মৃত্যুর পর সে জাইনের উপর পুরোপুরি টেস্ট কমপ্লিট না করেই ডারউইন সেন্টারে ফেরত দিতে চেয়েছিল। কারণ জাইনকে বাঁচাতে গিয়েই সে তার হাজব্যান্ডকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছে। তাদের কাজ ছিল মূলত একটা সার্টেন টাইম পর্যন্ত এই টেস্টগুলো করে ডেটা কালেক্ট হয়ে গেলে সেগুলোকে রিসার্চ সেন্টারে পাঠিয়ে দেওয়া। আর এই ডেটাগুলো দিয়েই তারা ইমোশন ইঞ্জিনকে প্রমোট করবে বলে প্ল্যান করে রেখেছিল। আর পরবর্তীতে ওই এআই ইমোশন তারা সিনথেটিক বডিগুলোতে ব্যবহার করতে পারবে। তারা পুরো কাজ করার আগেই জানতে পারে আন্টার্কটিকায় বিশাল গ্রহাণু আছড়ে পড়তে পারে, আর এর কারণে পুরো পৃথিবীতে বিশাল বড় একটা সুনামি হবে। আর এই সুনামি মানবজাতির অস্তিত্ব একেবারে বিলীন করে দেবে। তাই হাতে সময় কম থাকায় ডারউইন ল্যাব থেকে জাইনের ডেটা কালেক্ট করতে লোক পাঠানো হয়, আর রিসার্চ করার জন্য আনাকেও যেতে হয় তাদের সঙ্গে। কিন্তু যাওয়ার সময় তাদের স্পেসশিপের সাথে গ্রহাণুর টুকরোর সাথে ধ্বংস হলে আনা আহত হয়। মৃত্যুর মুখোমুখি পৌঁছে গেলে আনা সিদ্ধান্ত নেয় যেহেতু টেস্ট স্যাম্পল পাওয়া গিয়েছে কিন্তু টেস্ট সাবজেক্ট পাওয়া যায়নি, তাই সে মা হিসেবে এক্সপেরিমেন্টের টেস্ট সাবজেক্ট হতে চায়। আর এই সিদ্ধান্ত নেওয়ার পর তার মেমোরিটাকে এআই সিস্টেমের মধ্যে ট্রান্সফার করা হয়। তারপর জাইনকে তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়। সবকিছু এমনভাবে সেট আপ করা হয় যেখানে আনার কাজ হবে বিভিন্ন বিপদ, প্রতিকূলতা, বাধা বিপত্তি অতিক্রম করে জাইনকে খুঁজে বের করা। যেদিন সে জাইনকে খুঁজে পাবে সেদিনই এআই ইঞ্জিন কমপ্লিট হবে। আর যতদিন পর্যন্ত সে খুঁজে না পাবে ততদিন পর্যন্ত এই সিস্টেম বারবার রিস্টার্ট হতে থাকবে। মানে ঘটনা সেই সুনামির দিন থেকেই আবার শুরু হবে। আর এই জন্যই আমরা এই মুভিতে সুনামির দিনটাকে বারবার রিপিট হতে দেখেছি। আর এটা কতবার রিপিট হচ্ছে সেটা জানার জন্য আনার টি শার্টের নাম্বার বারবার পরিবর্তন হচ্ছে, কারণ সে কোনোবারেই জাইনকে খুঁজে পায়নি। কিন্তু কেন যে সে জাইনকে খুঁজে পাচ্ছে না এটার পেছনে একটা বড় রহস্য আছে। তো যাই হোক, এত কিছু জানার পর হিজো ডিসিশন নেয় সে আনাকে হেল্প করবে। কিন্তু যতবারই তারা চেষ্টা করে ততবারই তারা সিকিউরিটি টিমের মুখোমুখি হয়, কেননা পুরো সিস্টেমটা এভাবেই তৈরি করা। এইভাবে আরও কয়েক হাজারবার চেষ্টার পর ২১,৪৯৯তম দিনে তারা দুজন প্ল্যান করে সিকিউরিটি টিমকে না মেরে তারা এবার উল্টো পথে ছাদে যাবে। তো অনেক চেষ্টার পর আনা ৩০ তলার ছাদে একাই পৌঁছতে সক্ষম হয়। সেখানে গিয়ে সে একটা পরিত্যক্ত আলমারি দেখতে পায়, আর এই আলমারির মধ্যেই জাইন অপেক্ষা করছিল তার মায়ের জন্য। আনা তার ভুল বুঝতে পেরে আগেরবারে জাইনকে ছেড়ে যাওয়ার জন্য মাফ চায়,
কিন্তু জায়েন্ট তাকে জানায় আনা কখনোই তাকে ছেড়ে যায়নি, বরং হেলিকপ্টারে ওঠার সময় সে তার কানে কানে বলে গিয়েছিল সে যেন এই আলমারিতে লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। আর এই জন্যই সিস্টেম যতবার রিস্টার্ট হয়েছে জায়েন্ট ততবারই এখানে লুকিয়ে পড়ত। এর মধ্যেই সেখানে ততক্ষণে সিকিউরিটি টিম পৌঁছে যায়। আর অন্যদিকে দেখা যায় দূর থেকে প্রকাণ্ড একটা ঢেউ আসছে তাদের দিকে। আনা জায়েন্টকে পানিতে ঝাঁপ দিতে বলে সে টিমের সবাইকে মারতে শুরু করে। তারপর অনেকটা সময় তাদের সাথে লড়াই করে সেও ঝাঁপ দেয় পানির ভেতরে। আমরা দেখতে পাই পানির ভেতরে এক মা আপ্রাণ চেষ্টা করছে তার সন্তানকে নিয়ে বেঁচে থাকার। আসলে মা জিনিসটাই অন্যরকম, সিনথেটিক বডি হোক আর রক্তে মাংসের তৈরি বডি হোক, প্রথম যে তার মুখ থেকে সে মা ডাক শুনেছে। হঠাৎ করে একটা ঢেউ আসছে পড়ে তাদের দিকে, তবে এতে মা আর সন্তান কিন্তু মারা যায় না, বরং এআই ইমোশন ইঞ্জিন কমপ্লিট হয়। এরপর সুনামি থেমে যায়, কিন্তু যে গল্পটা আমরা দেখলাম সেটা থামে না, কারণ এটা শুধু পানিতে ডুবে যাওয়া শহরের গল্প না বা এআই এর গল্পও না। এটা এমন এক মায়ের গল্প যে বারবার সবকিছু হারিয়েও নিজের সন্তানের খোঁজে থেমে যায়নি। এখানে মানুষ সিনথেটিক হতে পারে, স্মৃতি হতে পারে কৃত্রিম, কিন্তু মায়ের ভালোবাসা কখনো প্রোগ্রাম করা যায় না। দ্য গ্রেট ফ্লাড মুভি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু একজন মা যতক্ষণ তার সন্তানকে মা ডাকতে শোনে ততক্ষণ মানবতা বেঁচে থাকে। আপনি যদি ভিডিওটার এই পর্যন্ত এসে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝবেন এই গল্পটার অনুভূতি কি। মুভিটা ভালো লাগলে কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন। আর এমন সব সুন্দর সুন্দর মুভি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।